আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। এই মাসের শেষের দিকেই বঙ্গোপসাগরে তৈরি হবে শক্তিশালী নিম্নচাপ এবং তার থেকেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই অবস্থার মধ্যে বর্ষা বিদায় তো হয়েই গেছে, জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার মঙ্গলবারের মধ্যে আমাদের পূর্ব ভারত সহ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের সমস্ত এলাকা থেকে এবারে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসতে শুরু করেছে, যার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে ঠান্ডা ঠান্ডা ভাব কিছুটা শুরু হয়েছে সকালবেলার দিকে এবং ভোরবেলার দিক থেকে। এর পাশাপাশি কোথাও কোথাও কুয়াশাও অল্প করে দেখা যাচ্ছে এবং যেগুলো বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে আরেকটু বেশি জায়গাতে দেখা যাবার সম্ভাবনা রয়েছে। 18 তারিখের পর থেকে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখের মধ্যে কিছু জোলো হাওয়া আবারও দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, ফলে তাপমাত্রা আর নতুন করে পরিবর্তন হবে না। উল্টে কোথাও কোথাও মেঘলা আকাশ এই সময়কালে দেখা গিয়ে হালকা ফুলকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। তবে বাংলার বেশিরভাগ জেলাতে সেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নাই। উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত হওয়ার চান্স নাই। এই বছর কিন্তু শীতটা দাপুটে ব্যাটিং করতে পারে, লম্বা শীতের দাপট হতে পারে, এর পাশাপাশি জাঁকিয়ে শীতও হতে পারে। হিমালয়ের রেঞ্জগুলোতে ভালোভাবে তুষারপাত, বরফের বিস্তৃতি এগুলো বেশি করে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে তারই প্রভাব পড়বে সমতল ভূমিতে এবং ঠান্ডাটাও ভালো পড়তে পারে। এই পরিস্থিতির মধ্যে বর্তমান আবহাওয়া নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা আজ এখানে একটু দেখে নেব। তারপর এখান থেকে আবার শুরু করে আমরা দেখে নেব বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং নিম্নচাপ ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতিতে কি পরিবর্তন এসেছে। আপডেটটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি ভিডিওটি দেখার শেষে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। চলুন আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তরের বক্তব্য, তারপর আমরা এখানে আবার ফেরত আসছি। আমরা এখন দেখে নেব যে 15 তারিখ সকালবেলাতে ভারতীয় মৌসুম ভবন কি খবর দিয়েছে। তো দক্ষিণ ভারতে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, কারণ সেখানে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কেরালা আশপাশে দক্ষিণ পূর্ব আরব সাগরে, তাই ওই দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু, কেরালা ওই দিকগুলোতে হবে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বলেছে, যদিও নিম্নচাপটি 19 তারিখের দিকে হওয়ার সম্ভাবনা। এদিকে পূর্ব ভারত, মধ্য ভারতে সেভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সামান্য কিছু অংশে যেটুকু রয়েছে সেগুলো এখানে আবহাওয়া দপ্তর বলছে যে উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং বিদর্ভ 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এবং মধ্যপ্রদেশের 17 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ হতে পারে, কিন্তু বাকি এলাকাতে কোনো বৃষ্টিপাত হবে না, কারণ শুকনো আবহাওয়া চালু হয়েছে এবং সেটাই থাকবে। এর পাশাপাশি পশ্চিম ভারতে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, কোঙ্কণ, গোয়া এখানে 17 তারিখ পর্যন্ত কিছু কিছু বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত নিয়ে কোনো খবর দেয়নি আবহাওয়া দপ্তর। এদিকে বর্ষা বিদায় পর্ব তো অনেকটাই হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটা কিন্তু ইতিমধ্যে আগামী দুদিনের মধ্যেই হয়তো ঘটে যাবে। এদিকে দক্ষিণ পূর্ব যে আমাদের মনসুন সেটা কিন্তু ইতিমধ্যে দক্ষিণ ভারতের পূর্ব দিকে এটা কিন্তু শুরু হবে। এর পাশাপাশি কিছু কিছু ঘূর্ণাবর্ত যদিও রয়েছে আমাদের বাংলার আশেপাশে, কিন্তু সেগুলোতে বড় প্রভাব হবে না বৃষ্টিপাতের ক্ষেত্রে। সেগুলো হচ্ছে যে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা ইতিমধ্যে মিজোরামের দিকে চলে গেছে, ফলে মিজোরামের দিকে সামান্য একটুখানি ওখানে টুকটাক একটু মেঘলা মেঘলা হলেও বড় কোনো প্রভাব হবে না। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, এগুলো আগে বৃষ্টিপাত ঘটাতে, কিন্তু এই মুহূর্তে সেই সম্ভাবনা নাই। এর পাশাপাশি আমাদের পশ্চিম মধ্য আরব সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, আর যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা ইতিমধ্যে দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন কমরিন এলাকার দিকে চলে গেছে। এর পাশাপাশি দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছিল। এইটার প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে যে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেসার এরিয়া তৈরি হতে চলেছে দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন লাক্ষাদ্বীপের কাছে, কেরালা কর্ণাটকার উপকূলের কাছে 19 অক্টোবর। এমনটা খবর আগেও জানিয়েছিলাম, সেটাই এখানে বলা রয়েছে। দেখুন বর্ষা বিদায় লাইনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। 14 তারিখ পর্যন্ত যে বর্ষা বিদায়টা হয়েছে সেটা আমাদের দেখুন, এই যে সাদা অংশটা ভালো করে দেখুন, এই যে 10 তারিখ, এখানে 10 তারিখ থেকে এখান থেকে হওয়ার কথা, কিন্তু 10 তারিখে আমরা দেখে যাচ্ছি যে 10 থেকে 12 তারিখ থেকে এখান থেকে একদম এতটা হয়ে গেছিলো এবং 13 তারিখের দিকে এখান থেকে এতটা হয়ে গেছে। অর্থাৎ দেখুন পুরো বাংলা বর্ষা বিদায় হয়ে গেছে এবং আমাদের
উত্তর বঙ্গোপসাগর থেকেও বর্ষা বিদায় ঘটেছে। আর আমাদের কিছুটা যেটা বাকি আছে, যেটা উড়িষ্যার দক্ষিণ ভাগ, ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ সহ তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ভারত, এইগুলো থেকে বর্ষা বিদায়টা এবারে হয়ে যাবে 15 অক্টোবরে। এবারে পূর্ব যে আমাদের যে মৌসুমি বায়ু ঢুকবে আবার নতুন করে কেরালার দিকে, সেগুলো কিন্তু এখানে থাকবে। এবারে চিত্র দেখুন, এখানে চিত্র দেখুন, কোনো সতর্কতা কিন্তু বাংলার জন্য নেই। ছকটা আরেকবার আপনাদের দেখিয়ে দেবো, 7 দিনের যে ছক, তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবেন। এই দেখুন 7 দিনের ছকে কি বলছে আবহাওয়া দপ্তর, যে আমাদের অরুণাচল প্রদেশে 19 তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া থাকছে, আসাম মেঘালয় থাকছে, শুকনো আবহাওয়া চলবে। আর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে শুকনো আবহাওয়া বলছে না, মাঝে মাঝে একটুখানি আইসোলেটেড ওয়েতে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলছে, কিন্তু সেগুলোর চান্স খুবই কম রয়েছে, তাই এগুলোতে খুব একটা বেশি নেই, মূলত শুকনো আবহাওয়া ধরতে হবে। আর আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিম এগুলো পুরোপুরি শুকনো চলছে, শুকনোই থাকবে আগামী কয়েকদিনে, 21 তারিখ পর্যন্ত এমনটাই বলা হচ্ছে। যদিও হয়তো 19 তারিখ 20 তারিখে সামান্য কিছু পরিবর্তন হতে পারে। ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এখানে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান সব কিন্তু মোটামুটি শুকনো চলছে। শুধুমাত্র মধ্যপ্রদেশ, গুজরাট এবং সৌরাষ্ট্র, কচ্ছ, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, বিদর্ভ এগুলোতে একটু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত চান্স এখনও রয়েছে। তো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আমরা দেখতেই পাচ্ছি, ভারতের চিত্র, এবং তাপমাত্রাতেও পরিবর্তন হচ্ছে। দক্ষিণ ভারতে মেঘলা মেঘলা ভাব থাকলেও আমাদের পূর্ব ভারত, মধ্য ভারত এবং তার পাশাপাশি বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত সমস্তটাই ফাঁকা। হয়তো কোথাও কোথাও একটু আধটু টুকটাক ঝাপসা আকাশ দেখা গেল, তাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। একদম বলতে গেলে যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। এবং হিমালয়ের যে রেঞ্জ, সেখানে দেখুন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পাহাড়গুলোতে কিন্তু তুষার আবৃত দেখা যাচ্ছে, অর্থাৎ পাহাড়ের চূড়াতে বরফের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সিকিমের দেখুন এখানে মাথাতে পুরো দেখা যাচ্ছে যেখানে বরফ, ভুটানের এখানেও বরফ, নেপালের এবং এই জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রিজিয়নে বরফ থাকছে। অর্থাৎ এই যে বরফের রেঞ্জগুলি কিন্তু দেখা যাচ্ছে উত্তরাখণ্ড থেকে শুরু করে, যখন আমরা এই দিকে যে হিমাচল প্রদেশ যাচ্ছি এবং তার পাশাপাশি দেখুন এই যে পুরোপুরি কিন্তু বরফ দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে লাদাখ, এই গিলগিট, এই সমস্ত অংশে কিন্তু পাহাড়ি রেঞ্জে তুষার দেখা যাচ্ছে, যে এখানে কিন্তু পাহাড়গুলো বরফ আবৃত হয়েছে। সুতরাং যার জন্যই আমরা উত্তর পশ্চিম দিক থেকে যে শুকনো আবহাওয়াগুলো আসছে, তার ফলে তার প্রভাবে আমরা পশ্চিমের দিকে যে ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে ঠান্ডা ঠান্ডা একটু ভাব অনুভূত হতে শুরু করেছে। জানাবেন ওরকম পাচ্ছেন কিনা। চলুন এবারে আমরা দেখে নেব যে নিম্নচাপ এই পরিস্থিতির মধ্যে কখন হচ্ছে এবং কি পরিবর্তন হয়েছে। তারপর আমরা একটা দুটো জায়গা ক্লিক করে দেখে নেব যে তাপমাত্রা এবং আবহাওয়া পরিস্থিতি কি রয়েছে। তো ইতিমধ্যে আমরা যেটা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে যে এখন একটা তো এইখানে একটা নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে, সেটা থাকবে। এটা যার জন্য এটা কিন্তু আস্তে আস্তে এর মুভমেন্টটা কিন্তু এই দিকটাতে হবে, অর্থাৎ এইটা নিম্নচাপটা ওই দিকে যাবে, তার প্রভাব কিন্তু আমাদের ভারতে পড়ছে না, এইটা ওইদিকে চলে যাবে। আর ঠিক 23 থেকে 24 তারিখ ওই সময়কালের মধ্যে আমরা দেখব যে বঙ্গোপসাগরের দক্ষিণ বা দক্ষিণ পূর্ব ভাগে এই মুহূর্তে পরিবর্তন, যে এই জায়গাটাতে নয়, এই জায়গাটা দক্ষিণ ভাগে এখানে বা নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছাকাছি জায়গা থেকে সংলগ্ন এলাকা থেকে একটা নিম্নচাপ তৈরি হতে হতে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে ECMW মোড়, এবং 27 তারিখের মধ্যে সেটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপের পরিণত হওয়ার ব্যাপার দেখা যাচ্ছে। এবং এর এরিয়াটা অনেকটা বড়, ফলে এটা যদি সরাসরি তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের দিকেও যায়, কিন্তু এর পরোক্ষ প্রভাবে কিছু বৃষ্টিপাত আমাদের এখানে আসবে। মানে বাংলাতে বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যার দিকগুলোতে কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে। যদিও ঝড় বৃষ্টির প্রকোপটা থাকবে না বিরাট আকারে, তার দুর্যোগপূর্ণ যে ক্ষয়ক্ষতি সেগুলো সবই থাকবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর উপকূলে, বা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা থেকে যদি যায় বা পরে যদি ঘুরে পরিবর্তন হয়, এখনো দেরি আছে। আপাতত এটা ভারত ভূভাগেই আঘাত হানতে পারে দেখা যাচ্ছে। এটা কিন্তু 29 তারিখের মধ্যে এটা আঘাত এনে দেবে। এর প্রভাবে বৃষ্টিপাত কিন্তু আমাদের দেখা যাচ্ছে, যখন যেটা বলছিলাম যে বৃষ্টিপাত হলে কিন্তু আমাদের এখানে পড়তে পারে। কোথায় কোথায় ইতিমধ্যে কলাপাড়া, মাঠবেড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া, ডায়মন্ড হারবার, ঝড়খালি, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, আমতা, কলকাতা, উত্তর দক্ষিণ, পানিহাটি, বাদুড়িয়া, দেখুন 5-7 মিলিমিটার পর্যন্ত কাঁচরাপাড়া, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত। কিন্তু উপকূলবর্তী জেলা মোটামুটি এই যে 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকগুলোতে, চাকুলিয়া, এগুলোতে
বৃষ্টিপাতের প্রকোপ থাকবে, যার মধ্যে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এগুলোতে একটু বেশি চান্স থাকবে। তো এদিকেও কিন্তু এর টানে বৃষ্টিপাত হতে পারে। আর ভারী অতি ভারী প্রবল মাত্রায় বর্ষণ, ক্ষয়ক্ষতি সবই দক্ষিণ ভারতের এখানে হবে, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, যেটার প্রভাব পড়তে শুরু করবে 27 তারিখ থেকে। 27 তারিখ রাত থেকে তামিলনাড়ু উপকূল ধরে ধরে এইভাবে বৃষ্টিপাতগুলো এখানে প্রবেশ করবে, অর্থাৎ এটা আঘাত হানবে। গতিবেগটা দেখে নেব। এর সর্বাধিক গতিবেগ এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এখানে দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 110 কিলোমিটার পর্যন্ত ঝাপটাটা এখানে পাওয়া যাচ্ছে। 110, 9 এই জায়গাগুলোতে, অর্থাৎ উপকূলের কাছাকাছি জায়গাগুলোতে কোথাও 93, কোথাও 110, কোথাও 100 এরকমভাবে কিন্তু আসবে। স্থলভাগেও তার গতিবেগ থাকবে 80। ভেতর দিকে প্রবেশ করে গেলে আরও গতিবেগটা তখন ভেতরে যাবে। তো আপাতত সমুদ্রে গতিবেগটা অনেকটা বেশি দেখা যাচ্ছে। তো তার মানে ঘূর্ণিঝড়ের গতিবেগটা অবশ্যই থাকবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে 71 পর্যন্ত আমরা মাপতে পারছি, 71, 72। সুতরাং এর বায়ুর গতিবেগটা আমরা দেখুন দেখা যাচ্ছে 70, 72, 73, 76 পর্যন্ত আমরা এখানে মেপে দিতে পারছি, 77। তার মানে ক্যাটেগরি 2 পর্যন্ত যেতে পারে, এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু ঘূর্ণিঝড় হিসাবেই আঘাত আনতে পারে। এই ঘূর্ণিঝড় যদি হয় তাহলে নাম হবে মন্থা। এটা কিন্তু ECMWF মডেল অনুযায়ী আমরা দেখাচ্ছিলাম। GFS মডেলটা একবার চেক করে দেখে নেব। GFS মডেল আরও দেরি দেখাচ্ছে। এটা GFS মডেল কি জোড়া সিস্টেম, কিন্তু আচ্ছা GFS মডেলে কিন্তু এই মুহূর্তে বড় পরিবর্তন, আবার একটা নজরদারির ব্যাপার আমাদের এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। GFS মডেল এই মুহূর্তে একটা বড় পরিবর্তন, ভালো করে দেখুন, এটা আবার ঘুরতে চাইছে। এইবারে হচ্ছে যে আসল এই পার্থক্যগুলির সঙ্গে এবারে তারতম্য আসছে। GFS মডেল 103 কিলোমিটার পর্যন্ত বায়ু গতিবেগ দেখাচ্ছে 103-2 কিলোমিটার। তার মানে বায়ুর ঝাপটা আরও বেশি, 121-20 কিলোমিটার পর্যন্ত। কিন্তু GFS মডেলটা এই মুহূর্তে ব্যাপক পরিবর্তন, জোড়া সিস্টেম। ভালো করে দেখুন, GFS মডেলে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে যেতে যেতে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ মুখ, ভালো করে দেখুন, এইটা দেখুন নতুন পরিবর্তন। বাংলার দিকেও কি যেতে পারে, নাকি শেষ মুহূর্তে আবার ঘুরে বাংলাদেশ যাবে? এই দেখুন, ভালো করে ব্যাপারটা দেখুন, এইটা এদিক দিয়ে যাচ্ছে, এইখান থেকে একটা মুভমেন্ট যেটা একটু উত্তরমুখ হয়ে উত্তর পূর্ব দিকে, যেটা আমরা আগেও কিছু দেখেছি যে এরকম করে প্রথম দিকে দেখা যাচ্ছিল, শেষ মুহূর্তে আবার দেখা যাচ্ছে সেটা বাংলাদেশ মুখ হচ্ছে। অর্থাৎ এইটা এই মুহূর্তে যদি ভালো করে দেখাই, এরকম ভাবে গিয়ে এটা এইরকম করতে চাইছে, বুঝতে পারছেন, এইরকম করতে চাইছে। অর্থাৎ এইরকম করতে চাওয়া মানেই হচ্ছে যে এটা বাংলাদেশের দিকে না বেঁকে যায়, মানে এই দিক দিয়ে হয়ে এই দিকে মায়ানমার, বাংলাদেশ। অর্থাৎ এখনও পরিবর্তন হবে। এই মুহূর্তে আমরা আগের কয়েকটা আপডেটে দেখছিলাম যে GFS মডেল এবং ECMWF মডেল দুটোই দেখাচ্ছিল যে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে, কিন্তু এখন ECMWF মডেল এখানে দেখাচ্ছে, কিন্তু GFS মডেল লাস্ট দুটো আপডেটে দেখা যাচ্ছিল যে ঘূর্ণিঝড় হবে না, গভীর নিম্নচাপ পর্যন্ত দেখা যাচ্ছিল, কিন্তু বা অতি গভীর। কিন্তু এই মুহূর্তে আবার ঘূর্ণিঝড়ের গতিবেগ নিয়ে আপডেট দিচ্ছে, এবং সেটা কিন্তু তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নয়, উড়িষ্যা দিকে হলেও এটা এখান থেকে বাঁকতে চাইছে। অর্থাৎ আবার একটা গোলযোগ পরিস্থিতি আবার আমাদের ধাঁধায় ফেলে দিচ্ছে যে এখন এইটা কি হতে চাইছে। সুতরাং আবার আরব সাগরেও একটা সিস্টেম, বায়ুর ঝাপটা 76, বায়ুর গতিবেগ কত? বায়ুর গতিবেগও 60-61, অতি গভীর নিম্নচাপ। সুতরাং তারতম্য তো পাচ্ছে আমরা, তাহলে নজরদারি রাখতে হবে। এখনো আমরা প্রত্যেকটা আপডেটে আমরা নজর দেখাবো কি কি হচ্ছে, দুটো মডেলেই আপনারা নজর রাখবেন। ধন্যবাদ।